সন্ধ্যা 7টা বেজে গেছে। যখন থেকে নূপুর ওঝার দেওয়া তাবিজটা গলায় বেঁধেছে তখন থেকে কিছুটা প্রশান্তি অনুভব করা শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি ভালো থাকলেও সন্ধ্যা 7টার পর শুরু হয় অদ্ভুত কাণ্ড। নূপুরদের গোটা বাসা ধরধর করে কাঁপতে থাকে। মাঝে মাঝে জানালায় ঢিল মারার ঠোপঠোপ আওয়াজ হয়, অথচ কাচের জানালাটা ভেঙে যাচ্ছে না, শুধুই আওয়াজ হচ্ছে। এমন পরিস্থিতিতে অবাক হয়ে আছে নূপুর সহ তার পিতামাতা। তারা বুঝতে পারতেছেন না কি হচ্ছে এসব। হঠাৎই করেই কারেন্ট যাওয়া আশা করতেছে, যার ফলে সবগুলো রুমের বাল্ব অতিরিক্ত চাপে ঠাস ঠাস করে ফেটে যাচ্ছে। অন্ধকারে ছেয়ে গেল নূপুরদের পুরো বাসা। বিন্তু ব্রুমি চিৎকার করে উঠল। নাসারা জয়ন্তীকে আমতা অমতা করে বলল, নাসারা ওই দেওয়াল থেকে একটা কালো হাত বের হয়ে আসতেছে। সবাই রুমে ঢুকে দরজা লাগিয়ে দাও। বিন্তু ব্রুমির কথা শুনো নূপুরকে নিয়ে ওরা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে হাঁপাতে থাকে। তখনই জানালার ধারে একটা কালো বিড়াল লাফ দিয়ে বসল। চোখ দুটো লালে জল জল করছে। আতঙ্ক ছড়িয়ে গেল ওরা পিতামাতা ও মেয়ে সহ 3জনের মনে। নূপুর কান্না কণ্ঠে বলে উঠল, বাবা ওঝাটাকে ফোন দিয়ে সবকিছু খুলে বলো, উনি নিশ্চয়ই কিছু করতে পারবে। মেয়ের কথায় বিন্তু ব্রুমি দ্রুত কালা ওঝাকে ফোন দিয়ে বিস্তারিত বলতেই কিছুক্ষণের মধ্যে সবকিছু শান্ত হয়ে যায়। তখনই দরজার বাইরে থেকে ওঝার কণ্ঠে ভেসে আসলো, আর কোনো ভয় নেই, তোমরা রুম থেকে বেরিয়ে আসো। নাসারা জয়ন্তী কথাটা শুনতেই বুঝে ফেলল ওঝার কণ্ঠ। তবে বাইরের গেট তো বন্ধ, কেমনে উনি ভিতরে আসবে? এই কথা ভেবে আমতা কণ্ঠে বলল, কে কে আপনি? ওদিক থেকে ভেসে আসলো, ওরে মূর্খের দল, আমি কালা ওঝা, তাড়াতাড়ি আসো, আমার সময় নেই। কথাটা শুনে নাসারা জয়ন্তী দ্রুত দরজা খুলে দেখল সোফায় বসে আছে কালা ওঝা। পিছন পিছন নূপুরও তার বাবা বিন্তু ব্রুমি আসলো। নাসারা জয়ন্তী লক্ষ্য করল কালা ওঝা কেমন যেন উদ্ভট লোভনীয় দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে বলল, নূপুরের তাবিজটা অন্য তাবিজ, তাই তো দুষ্টু জিনটা সারা বাসাটা মাথায় উঠিয়েছে। দ্রুত নূপুরের গলার তাবিজটা খুলে পাশের পুকুরে ফেলে দিয়ে আসো, আর এই তাবিজটা নূপুরকে পরিয়ে দাও। হাতে একটা তাবিজ নিয়ে নাসারা জয়ন্তীকে কথাটা বলল কালা ওঝা। কালা ওঝার কথায় সরল মনের নাসারা জয়ন্তী নূপুরের গলায় বাঁধা সকালে দেওয়া তাবিজটি খুলে নতুন তাবিজটি লাগিয়ে দিল এবং পুরনো তাবিজটি পুকুরে ফেলে দিয়ে বাসায় আসলো। বাসায় এসে শুনল কালা ওঝা চলে গেছে। হয়তো আর অদ্ভুত ঘটনার কোনো কিছু হবে না, তাই তো অল্প কিছু খেয়ে নিজেদের রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। রাত 11টায় হঠাৎ করেই নূপুরের জানালার ধারে কালো বিড়াল কোথা থেকে যেন লাফ দিয়ে চলে আসলো। 3 থেকে 4 বার মিউ মিউ ডেকে সোজা নূপুরের শরীরের উপর লাফ দিল। নূপুর ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সাথে সাথেই সুগন্ধিতে ভরপুর হয়ে গেল পুরো রুম। নূপুর সুগন্ধটা থেকে নিজেকে বিরতে রাখতে চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই পারল না। তাকে হিপনোটিজম করে নিল সুগন্ধটা। বিড়ালটার দেহ ধীরে ধীরে সুদর্শন পুরুষটার আকৃতি ধারণ করতে লাগলো। এরপর ভয়ঙ্কর ভাবে হাসি দিয়ে নূপুরের উপর ঝাঁপিয়ে পড়ল। তখনই 3টি প্যাঁচা নূপুরের জানালার ধারে কুকুর শব্দ করতেই সুদর্শন পুরুষটা চোখ লাল করে প্যাঁচাদের ধাওয়া করতে লাগে। প্যাঁচা 3টে উড়ে পালিয়ে গেল। সুদর্শন পুরুষটা সহবাস করতে লাগলো নূপুরের সাথে। নূপুর উপভোগ করতেছে কিন্তু কিছুই করতে পারছে না, সে সুগন্ধের মোহে আটকা পড়ে আছে। তখনই আবারও প্যাঁচা 3টা আসলো ভয়ঙ্কর রূপ নিয়ে, উড়ে এসে সুদর্শন পুরুষটার মাথায় ঠুকরাতে থাকে। এমতাবস্থায় বিড়াল আকৃতি ধারণ করে জানালা দিয়ে পালিয়ে গেল সুদর্শন পুরুষটা। যাওয়ার আগে অলতো করে বলল, ওরে প্যাঁচারূপী মোয়াক্কেল, তোদেরকে নয়, তোদের গুরুকে উচিত শিক্ষা দিব। প্যাঁচাগুলো সারা রাত ধরে নূপুরের জানালার পাশে থেকে ভোরের আজানের শব্দে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। ওই শব্দে নূপুরের ঘুম ভেঙে গেল। গতদিনের আজকেও একই উলঙ্গ অবস্থায় নিজেকে আবিষ্কার করল। দাঁতে দাঁত চেপে গালি দিতে লাগলো সুদর্শন পুরুষটাকে। বিছানার চাদরটা হাতে নিয়ে গোসল করল এবং চাদরটা ধুয়ে শুকাতে দিয়ে তার ধর্মের কবিতা থাদুত্তুয়ান পাঠ করতে লাগলো। তখনই তার ফোনে একটা কল আসলো। কল রিভিস করতেই ওদিক থেকে আখি বলে উঠল, রাতে এক অশরীরী নাকি তার পা ভেঙে দিয়েছে। কথাটা শুনে নূপুর ভাবনায় পরে উত্তর দিল, ও আচ্ছা, দুপুরে তোর সাথে দেখা করব, আর হ্যাঁ বন্যার পোস্টমর্টার রিপোর্টটা পাঠিয়ে দে তো। এই বলে নূপুর ফোন কেটে দিয়ে হিসেব মেলাতে লাগলো। সে সহ তার 4 বান্ধবী বেশ কদিন ধরে বোরকা পড়তেছে। তাছাড়া বন্যাকে উস্কো খুস্কো ভাবে কলেজে দেখা গেছে। মুখে আবার নখের দাগ, সব মিলিয়ে খুব একটা ঘোরের মাঝে আছে তারা সমস্ত ফ্রেন্ডরা। নূপুর আরো ভালোভাবে লক্ষ্য করেছে ওরা 4 বান্ধবী আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। তখনই টুক করে জিমেইলে পোস্টমর্টম রিপোর্ট পাঠিয়ে দিল আখি। নূপুর পোস্টমর্টম রিপোর্ট দেখে হতভম্ব হয়ে গেল। বন্যাকে মানুষ নয়, কোনো প্রাণী ধর্ষণ করেছে। তাছাড়া বন্যার সারা শরীরে মানুষের কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি, যেগুলো ছাপ পাওয়া গিয়েছিল সবগুলো ছিল নামহীন প্রাণীর, যার নাম পোস্টমর্টম ল্যাবের বড় ডাক্তাররাও বের করতে পারেনি। এর দ্বারাই নূপুর বুঝে যায় তার সাথে রাতে যা যা হয় এগুলো বন্যার সাথেও হয়েছিল। নূপুরের ভাবনার মাঝেই ভোর পেরিয়ে সকাল 7টা বেজে যায়। নূপুর বিছানা থেকে নামতে নামতে পাশে থাকা বড় আয়নাটা দেখতেছিল। আয়নায় নিজের চেহারা দেখে নিজেই নিজেকে ভালোভাবে চিনতে পারছে না। মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে, গলায় নখের দাগ সহ মাথা
মাথার দিকে তাকাতেই তো চোখে পানি এসে গেল নূপুরের। কত যত্ন আর শখের চুলগুলোয় জটলা বেঁধে গেছে। ওড়না দিয়ে ভালোভাবে মাথাটা ঢেকে নিয়ে বাইরে বের হয়। নূপুরের মা রান্না বসিয়েছে। তখনই কলিং বেলের শব্দ ভেসে আসলো। সোফায় বসে থাকা বিন্তু ব্রুমি এগিয়ে গিয়ে গেট খুলতেই দেখলো পলাশ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে বসে আছে কালা, ওঝা। ওদেরকে ভিতরে আসতে বলল বিন্তু ব্রুমি। ওরা বাইক রেখে ভিতরে এসে সোফায় বসলো। কালা ওঝা সোফায় না বসেই বলল, নূপুরের তাবিজটা খুলেছে কে? ভাগ্যিস কাল রাতে বড় কোনো বিপদ হয়নি। কালা ওঝার কথায় নাসারা জয়ন্তী এগিয়ে এসে বলল, কি বলছেন বাবা? তাবিজ কেন খুলবো? আপনি কালকে সন্ধ্যায় যে তাবিজ পড়তে বলেছে তা তো নূপুরের গলায় পরাই আছে। কথাটা শুনতাই হতভম্ব হয়ে গেল কালা ওঝা। ভ্রু কুঁচকে বলল, সন্ধ্যায় তাবিজ দিয়েছি মানে? সন্ধ্যায় তো আপনি এসে আগের তাবিজটা ফেলে দিয়ে নতুন তাবিজ দিলেন। নাসারা জয়ন্তীর কথাটা শুনে থ হয়ে গেল কালা ওঝা। বলে উঠল, ওটা আমি ছিলাম না, ওটা ছিল দুষ্টু জিন। আমার রূপ ধারণ করে এসে তোমাদের সবাইকে বোকা বানিয়েছে। তোমাদের ভাগ্য ভালো, কালকের রাতে আমি তোমাদের সুরক্ষার জন্য 3 জন মোয়াক্কেল পাঠিয়েছিলাম। তারা সারা রাত নূপুরকে পাহারা দিয়ে ভোরে ফিরে গেছে। কথাটা শুনে নূপুর বলল, 3টা প্যাঁচা পাখি তাই না? কালা ওঝা হেসে উঠে বলল, প্যাঁচা 3টাই মোয়াক্কেল ছিল। তোমাদের এখানে আজকে এসেছি বিশেষ কারণে। তোমাদের পুরো বাড়ি মন্ত্র দিয়ে বন্ধ করতে হবে আর নূপুরকে নতুন তাবিজ দেব। নাসারা জয়ন্তী কথাগুলো শুনে অবাক হয়ে হ্যাঁ সম্মতি দেয়। সাথে সাথেই কালা ওঝা নূপুরের গলার তাবিজটা ফেলে দিয়ে অন্য একটা তাবিজ গলায় পরিয়ে দিয়ে সারা বাড়িতে মন্ত্রপৃক্ত পানি ছিটাতে থাকে। নূপুরকে আজকে কলেজে যেতে হবে, তাই তো ভালোভাবে রেডি হয়ে বইপত্র গুছিয়ে রিক্সা নিয়ে কলেজের দিকে যেতে লাগলো। শরীরে প্রচুর পরিমাণে ব্যথা আর জ্বালাপোড়া করছে। অসহ্যকর লাগছে সবকিছু। আবার মনে হচ্ছে তার পাশে সবসময় কেউ আটার মতো লেগে আছে। তাকে সবসময় দেখেই চলেছে, সমস্ত পরিস্থিতিতে সঙ্গ দিচ্ছে। সে এসব ভাবছে তখনই রিক্সাওয়ালা বলল, কলেজে এসেছি নামে আপা। হকচকিয়ে উঠে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ভিতরে প্রবেশ করল নূপুর। তখনই মাথাটা চক্কর দিয়ে উঠে ধপ করে কলেজের মাঠে পড়ে যায়। নূপুরের এমন অবস্থা দেখে কলেজের ছাত্রছাত্রীরা এগিয়ে এসে চারপাশে ভিড় ছড়ায়। কয়েকজন স্যার এবং আখি নূপুরকে বলে, কি হয়েছে নূপুর, এরকম ভাবে পড়ে গেলি কেন? শরীর খারাপ করছে? কথাটা শুনে নূপুর জোরে জোরে হাসতে থাকে। এক ধাক্কায় আখি সহ কয়েকজন স্যারকে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে কলেজের দেওয়ালে উল্টো করে হেঁটে হেঁটে 4র্থ তলার ছাদে উঠে গেল। এসব দেখে হতভম্ব হয় যায় কলেজের সবাই। কয়েকজন আবার এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। সবাই বুঝে গেছে জিন আছর করেছে। প্রিন্সিপাল নূপুরের পিতামাতাকে ফোন করে বিষয়টি জানায় এবং দ্রুত আসতে বলে। নূপুর ছাদের বসে বাইরে পা দোলাচ্ছে আর হাসছে, কান্না করছে, আবার মাঝে মাঝে গানও করছে। আখি নূপুরের উদ্দেশ্যে জোর গলায় বলল, নূপুর নেমে আয় বোন। কলেজের সবাই হাসাহাসি করছে। কথাটা শুনে মুখ বাঁকা করে জোরে হেসে নূপুর জবাব দিল, না নামবো না। আখি আবারও বলল, অন্তত পরিস্থিতি বুঝে নেমে আয়। আখির কথায় নূপুর বলল, কালকে রাতে পা ভেঙে দিয়েছি মনে নেই? বেশি বকবক করলে বন্যার মতো খার মটকে দিব। এই বলে নূপুর এক লাফে ছাদের উপর দিয়ে যাওয়া কারেন্টের মোটা তারের উপরে গিয়ে বসল। সবাই ভয়ে চুপসে গিয়ে বলছে, শুকনো খেয়ে মরে যাবে কপালপুরি। ওটা মেইন লাইন, নেমে আয় ওখান থেকে। নূপুর যেন ওদের সবার কথায় হেসে হেসে মজা নিচ্ছে। তা রবে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে আর হিহি শব্দে হাসছে। বেশ কিছুক্ষণ পর কলেজের গেট দিয়ে নূপুরের পিতামাতা প্রবেশ করে কান্নাকাটি শুরু করে দিল। আর নূপুরকে নেমে আসার জন্য আকুতি মিনতি করতে লাগলো। তখনই আখি এগিয়ে এসে ওদের সান্ত্বনা দিতে দিতে বলল, কান্না করবেন না আন্টি, ওর উপর জিন আছর করেছে। ওরা কান্না করেই যাচ্ছে। তখনই এক লাফে ছাদে নেমে দেয়াল পেরিয়ে মাটিতে নেমেই জ্ঞান হারিয়ে উল্টো হয়ে পড়ে গেল নূপুর। নূপুরের এমন অবস্থায় বাসায় নিয়ে গেল ওর পিতামাতা। নূপুরের যখন জ্ঞান ফিরল তখন নিজেকে জঙ্গলের ভিতর একটা পুরনো বাড়ির সামনে আবিষ্কার করল। অন্ধকার ছেয়ে গেছে চারপাশ। নূপুর কিভাবে এখানে এলো জানে না। তখনই দূর থেকে ভেসে আসলো দুটি কণ্ঠে কান্নার শব্দ। মনে হচ্ছে একজন মহিলা, অন্যজন ছোট একটা বাচ্চা। নূপুর ধীরে ধীরে এগিয়ে গিয়ে প্রবেশ করলো পুরনো বাড়িটার ভিতর। কুটকুটে অন্ধকারে ছেয়ে গেছে ভিতরটা। নূপুরের কপাল থেকে টপ টপ করে ঘামের ফোঁটা ফ্লোরে পড়ছে। কিছুটা দূরে জানালার ধারে বাইরের দিকে মাথা করে কারা যেন কান্না করছে। ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গিয়ে নূপুর বলল, কারা তোমরা? এরকম উদ্ভট কণ্ঠে কান্না করতেছ কেন? নূপুরের কথায় কিছুই জবাব আসছেন না তাদের থেকে। নূপুর আরো কিছুটা এগিয়ে গিয়ে বলল, কারা তোমরা? কথা বলতেছ না কেন? কথাটা বলার সাথে সাথে ওরা দুজন পিছনে ঘুরল। ওদের দেখে ভয়ে চুপসে গেল নূপুর। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কপালের বিন্দু বিন্দু ঘাম টপ টপ করে ফ্লোরে পড়েছ। নূপুর সামনের লোমে ভরা ভয়ঙ্কর দেখতে একজন মহিলা এবং ছোট বাচ্চা লাল চোখ করে দাঁড়িয়ে আছে। নূপুর কিছু বুঝে ওঠার আগেই মহিলাটা তার লোমে ভরা হাত নূপুরের দিকে এগিয়ে ধরতেই হাতের তালু থেকে একজোড়া হাত বেরিয়ে এসে নূপুরের গলা চেপে ধরে এল চলবে। চোখের সামনে দেখা কারেন্টের মেইন লাইনের মোটাতা রেজিনে আছড় করা ব্যক্তি হেঁটেছে। পেয়ারা গাছেও উঠে নাচানাচি করেছে। আমি একটা পেয়ারা চাওয়ায় মাথায় পেয়ারা দিয়ে তিল মেরেছে।
তবে ওই ব্যক্তিটিকে ঈদের দিনে মেরে ফেলেছে জিন। সম্পর্কে আপা হয়। দুটি ছোট ছোট বাচ্চাও আছে।